এক গ্রামে গোরা নামে এক জেলে তার মার সাথে বাস করত। সে ছিল অত্যন্ত সহজ সরল ও সৎ, কিন্তু গ্রামে সবাই তাকে বোকা বলে ব্যঙ্গ করত, সবসময় উপহাস করত। তবে এ নিয়ে তার কোনো দুঃখ ছিল না, সে সবসময় হাসি খুশি থাকত। একদিন নদীতে মাছ ধরতে গিয়ে তার জালে একটি অদ্ভুত মাছ উঠে এলো। এ কি? এ তো দেখছি অদ্ভুত এক রঙিন মাছ। এরকম মাছ তো আগে কখনো দেখিনি। এটা বিক্রি করতে পারলে হয়তো ভালো দাম পাওয়া যাবে। আমি কোনো সাধারণ মাছ নই, আমি চমৎকারী আর ইচ্ছা পূরণকারী মাছ। দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু ছেড়ে দিলে কি করে হবে? এমনিতেও কদিন যাবৎ মাছ ধরতে পারছি না, ঘরে খাবারও নেই। তবে আরও একদিন মাছ ধরতে না পারলে কি বার হবে? কাল আবার চেষ্টা করব। যাও, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি তোমার 3টি ইচ্ছা পূর্ণ করব। তবে তোমার হাতে সময় খুব কম, জলদি বলো কি কি চাও। কি? 3টে ইচ্ছে? দারুণ ব্যাপার তো। ঠিক আছে। কিছুক্ষণ ভেবে গোরা বলল, গ্রামের সবাই আমাকে বোকা বলে ডাকে, তাই আমার প্রথম ইচ্ছে হলো আমি যেন এই রাজ্যের সব থেকে বুদ্ধিমান হয়ে উঠতে পারি, যে কোনো জটিল সমস্যা বা কঠিন পরিস্থিতি সহজেই সমাধান করতে পারি। ঠিক আছে, তাই হবে। দ্বিতীয়টি বলো। গোরা আবার ভাবল। মাছ ধরা ছাড়া আর কোনো কাজই তো আমি পারি না, আর এই পেশায় খুব একটা বেশি লাভও হয় না। কোনোদিন মাছ না পেলে না খেয়ে থাকতে হয়, তাই আমার অন্য একটা কাজ জানা খুবই জরুরি। আমার দ্বিতীয় ইচ্ছাটি হলো আমি যেন কৃষিকাজ, হাল চাষ, মাটি কাটা এ সমস্ত কাজেও খুব দক্ষ হতে পারি। ঠিক আছে, এটাও হবে। এবার জলদি শেষ ইচ্ছে বলো, যেন আমি বিদায় নিতে পারি। একটু ভেবে সে আবারও বলল, আমার তৃতীয় ইচ্ছে হলো আমার এই নৌকায় যেই বসবে, আমার অনুমতি ছাড়া সে যেন এখান থেকে উঠতে না পারে। মাছ কিছুটা রাগান্বিত হয়ে, ওহো, এটাও হবে। তবে সবাই ঠিকই বলে তুমি সত্যিই খুব বোকা। যেহেতু তুমি অনেক গরিব, তুমি চাইলে আমার থেকে ধন সম্পদ, বাড়িঘর আরো অনেক কিছু নিতে পারতে, তোমার দারিদ্রতা দূর করতে পারতে। আমি নিজে থেকে তোমাকে দিলেও হয়তো এগুলোই দিতাম। কিন্তু তুমি এমন সুবর্ণ সুযোগ পেয়েও নিজের ভাগ্যকে পরিবর্তন না করে কিছু দক্ষতা চেয়ে নিলে, যেন সেগুলো নিয়ে নিজ যোগ্যতায় কিছু করতে পারো। তবে এখন আর সুযোগ নেই, আমাকে যেতে হবে। আশীর্বাদ করি তুমি যা চেয়েছো জীবনে তাই দিয়ে তুমি অনেক বড় কিছু পাও। এরপর মাছ জলের নিচে চলে গেল, কিন্তু গোরা খুশি মনে বাড়ি ফিরল। বাড়িতে ফিরেই গোরা খুশিতে তার মাকে সব খুলে বলল। সবকিছু শুনে রাগান্বিত হয়ে তার মা বলল, ওরে হতচ্ছাড়া, তোর মতো গর্দভ নিয়ে আমি কি যে করব। জীবনে এমন সুযোগ একবারই আসে, আর তা তুই এভাবে হাতছাড়া করলি। কিন্তু মা, আমি তো ভাবলাম তুমি খুশি হবে আমি বুদ্ধিমানের মতো কাজ করেছি জেনে। ভাগ্যের জোরে সহজেই আমাদের দিন ঘুরতে পারতো। অর্থ সম্পদ চাইলে আমাদের দারিদ্রতা দূর হতো। তোর বুদ্ধি কোনোদিনই হবে না। বোকামি করে যেসব ইচ্ছে চেয়েছিস, এবার সেগুলো দিয়ে ধন সম্পদ প্রাপ্ত কর দেখি, তাহলেই তোকে বুদ্ধিমান বলবো। মার কথা শুনে গোরা বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে বিষণ্ণ মনে গোরা আবার নদীর ধারে গেল। হঠাৎ সে দেখতে পেল হাতে একটি থলে নিয়ে এক ব্যক্তি খুব দ্রুত তার নৌকায় উঠে বসে পড়ল। গোরা নৌকার কাছে গিয়ে বলল, কে আপনি? এটা তো আমার নৌকা। ব্যক্তিটি খুব তাড়াহুড়ো করে নৌকা নিয়ে পালিয়ে যেতে চাইল। গোরাও শীঘ্রই নৌকায় উঠে পড়ল। এরপর ব্যক্তিটি নৌকা চালিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছালো, কিন্তু কিছুতেই নৌকা থেকে উঠতে পারছিল না। এ কি? আমি কেন নৌকা থেকে উঠে দাঁড়াতে পারছি না? এ কেমন অলৌকিক শক্তি? তুমি নিশ্চয়ই জাদু করেছো। যেতে দাও আমায় বলছি। তার আগে বলো তুমি কে? এত তাড়াহুড়ো করে পালাচ্ছ কেন? ব্যক্তিটি অনেক চেষ্টা করেও উঠতে না পেরে অবশেষে ব্যর্থ হয়ে বলল, আমি একজন চোর। রাজভবন থেকে মণিমুক্তা চুরি করে পালিয়েছি। কেউ আমাকে ধরতেও পারেনি, কিন্তু তোমার ছলনার জন্য আমি আটকে গেলাম। আমাকে ছেড়ে দাও। কথা দিচ্ছি এখান থেকে তোমাকে ভাগ দেব। ও আচ্ছা, এখন বুঝতে পারলাম তোমার পালানোর রহস্য। তুমি কি ভেবেছো লোভ দেখিয়ে আমার থেকে ছাড়া পেয়ে যাবে? আমি কিছুতেই এক চোরকে সাহায্য করতে পারি না। অন্যায়ের সাথে বন্ধুত্ব কখনো করতে পারবো না। এই বলে গোরা আবার নৌকা চালিয়ে পাড়ের দিকে যেতে লাগলো। না না, এ কি করছো? আমার এত পরিশ্রমের উপর জল ঢেলে দিও না। তোমার পায়ে ধরছি, এমনটা করো না। গোরা সেই ব্যক্তির কথায় কান্না দিয়ে পাড়ে ফিরে এলো। তখনই সেখানে রাজার সৈনিকেরা উপস্থিত হলো।
গোরা তাদের ডেকে বলল, এই যে শুনছেন, এই হলো সেই চোর যাকে আপনারা খুঁজছেন, নিয়ে যান একে। রাজার সৈনিকেরা তাকে ধরে নিয়ে গেল রাজদরবারে, সাথে গোরাও গেল। এই চোরকে কারাগারে নিক্ষেপ করো। তোমাকে অনেক ধন্যবাদ চোরকে ধরিয়ে দেওয়ার জন্য। তুমি না থাকলে হয়তো আমার সৈনিকেরা ওকে ধরতে পারতো না। এর বিনিময়ে তুমি কি চাও? গোরা ভাবল, আমার মা তো আমার চাওয়া ইচ্ছেগুলোর জন্য আমাকে অনেক বকাঝকা করেছে। এখন কেমন হবে যদি আমার চাওয়া একটি ইচ্ছের বদলতে পুরো রাজ্যের সামনে আমি সম্মানিত হই? আমি চাই পুরো গ্রামবাসীকে ডেকে সবার সামনে রাজভোজ গ্রহণ করতে। তুমি চাইলে স্বর্ণমুদ্রা, বসতবাড়ি, জমি যে কোনো কিছুই চাইতে পারতে, কিন্তু তুমি কিনা এমন অদ্ভুত রাজভোজ চাচ্ছ। হ্যাঁ মহারাজ, আমি ধন সম্পদ কিছু চাই না। আমি চাই আপনি আমার এই ইচ্ছেটি পূরণ করুন। রাজা মনে মনে ভাবলেন, এ কেমন অদ্ভুত ইচ্ছে! এরকমটা হলে তো কাল যে কেউ যে কোনো কিছুর বিনিময়ে এটা চাইবে, আর তাতে রাজার মান ক্ষুণ্ণ হবে। তাই মহারাজ কিছুক্ষণ ভেবে একটি কঠিন উপায় বের করলেন, যেন পরবর্তীতে এই কঠোর শর্তের কথা চিন্তা করে আর কেউ এমন ইচ্ছে পোষণ না করে। তুমি যেহেতু আমার উপকার করেছ, তাই আমার উচিত তোমার ইচ্ছা রাখা। তবে একটি শর্ত আছে। বলুন মহারাজ, কি শর্ত? আমাকে এর জন্য কি করতে হবে? তোমাকে 1 বছর আমার ফসলি জমিতে চাষাবাদ করতে হবে। দেখি এই ইচ্ছে পূরণ করার জন্য তুমি কতটা তৎপর। আগে আমি রাজি মহারাজ। ঠিক আছে, তবে তাই হোক। কাল থেকে তুমি চাষাবাদের কাজ শুরু করে দেবে। গোরা দীর্ঘ 1 বছর যাবৎ দিনরাত রোদ বৃষ্টি ঠান্ডা সবকিছু উপেক্ষা করে কঠোর পরিশ্রম করে গেল। রাজার ফসলি জমিতে অনেক ফসল ফলালো। জমির অন্যান্য কৃষকদের পরিশ্রম অনেকটাই কমে গিয়েছিল। এভাবে 1 বছর কেটে গেল। 1 বছর পূর্ণ হওয়ার পর গোরা আবার মহারাজের সামনে উপস্থিত হলো। মহারাজ, আমি আমার কথা রেখেছি। 1 বছর জমিতে কঠোর পরিশ্রম করে কৃষিকাজ করেছি। হ্যাঁ, আমারও প্রতিশ্রুতি মনে আছে। ঠিক আছে, তবে কাল সকালে তুমি রাজ্যের সবার সামনে রাজভোজ গ্রহণ করবে। কথা মতো পরদিন রাজ্যের সবাই একত্রিত হলো। গোরা রাজভোজের জন্য প্রস্তুত হলো। এমন সময় এক হতদরিদ্র ক্ষুধাতৃষ্ণায় জর্জরিত দীর্ঘদিনের অভুক্ত ভিক্ষুক সেখানে উপস্থিত হলো। ভিক্ষুকটি বলল, কি সুগন্ধি! ভোজন না জানি কত স্বাদ হবে। সমস্ত জীবনে হয়তো এমন ভোজন পাওয়ার ভাগ্য হবে না। যদি দয়া করে কিছু খেতে দিতেন। এই কথা শুনে গোরার মনে দয়া হলো। সে ভিক্ষুকটিকে ডেকে বলল, আসুন, এই ভোজন আপনি গ্রহণ করুন। এই রাজসিক ভোজন আমি খাবো। হ্যাঁ, এই মুহূর্তে আমার থেকে আপনার এই ভোজনের বেশি দরকার। ভিক্ষুকটি সমস্ত ভোজন এক নিমিষেই শেষ করে ফেলল আর গোরাকে অনেক আশীর্বাদ করল। তোমার মতো দয়াবান আর পরোপকারী ব্যক্তি আমি জীবনেও দ্বিতীয়টি দেখিনি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। অনাহারীকে ভোজন করানোর পুণ্য তুমি অবশ্যই পাবে। এই সমস্ত ঘটনা মহারাজ নিজের চোখে দেখে আশ্চর্য হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন। ও কি সত্যিই কোনো মানুষ নাকি মহাপুরুষ? তিনি গোরার কাছে গিয়ে বললেন, এটা তুমি কি করলে? যেই ভোজনের জন্য পুরো বছর জুড়ে তুমি দিনরাত এক করে কঠোর পরিশ্রম করলে, সেটা তুমি এক নিমিষেই এক অপরিচিত ব্যক্তিকে নির্দ্বিধায় দিয়ে দিলে। যতই তোমাকে দেখছি ততই অবাক হচ্ছি। এত নিঃস্বার্থ, উদার আর মহৎ হৃদয়ের নক্ষত্রকে আমি নিজের রাজ দরবারে রাখতে চাই। তোমার ধন সম্পদের প্রতি কোনো মোহও নেই, আর তোমার কার্যকলাপে আমি বুঝেছি তুমি বিনা স্বার্থেই পরোপকার করো। সম্প্রতি আমার মন্ত্রীকে রাজকোষের অর্থ সরানোর দায়ে আমি তাকে বহিষ্কার করেছি। তাই দরবারে সেই পদটি খালি আছে। এমন গুরুত্বপূর্ণ পদের জন্য আমি তোমার মতো সৎ ব্যক্তিকে নিযুক্ত করতে চাই। এ কি বলছেন মহারাজ? আমার মতো এক তুচ্ছ সেবককে এত মহিমান্বিত করছেন? কিন্তু এত বড় পদের দায়ভার কি আমি যথাযথভাবে পালন করতে পারবো? অবশ্যই পারবে। এই পদের জন্য তোমার থেকে উপযুক্ত ব্যক্তি আর কেউ হতেই পারে না। গোরা মনে মনে ভাবল, আমার চাওয়া দুটো ইচ্ছে দিয়ে আজ আমার অবস্থান কোথা থেকে কোথায় চলে এসেছে। সামান্য জেলে থেকে রাজার মহামন্ত্রী। এরপর গোরা মন্ত্রীর দায়িত্ব পালন করতে লাগলো। এভাবে কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন গোরা রাজার কাছে গেল আর বলল, মহারাজ, আপনাকে এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? বলুন, কি নিয়ে আপনি এত চিন্তিত? দেখি আমি কোনো সমাধান দিতে পারি কিনা, আপনার দুশ্চিন্তা দূর করতে পারি কিনা। আমি রাজকন্যার বিয়ে নিয়ে চিন্তিত। এতে চিন্তার কি আছে মহারাজ? উপযুক্ত বর খুঁজে রাজকন্যার বিয়ে দিয়ে দিন। উপযুক্ত বর, সেখানেই তো সমস্যা। আমি রাজকন্যাকে জিজ্ঞাসা করেছিলাম তার কোনো ইচ্ছে আছে কিনা, সে কি রকম বর চায়। সে আমাকে জানিয়েছে যে তার 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকেই সে বিয়ে করবে।
এটা তো বেশ ভালো কথা। রাজকন্যার সম্পূর্ণ অধিকার আছে নিজের বর পছন্দ করার। হ্যাঁ, আমি নিজেও সেটা চাই। আর সেজন্যই আশেপাশের রাজ্যে রাজকন্যার প্রশ্নগুলো পাঠিয়েছিলাম, কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারেনি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার যেটা আপনাকে এত ভাবাচ্ছে। রাজকন্যা চায় কোনো বুদ্ধিমান ব্যক্তিকে বিয়ে করতে, তাই আমি শুধুমাত্র যুবরাজদের জন্য এই প্রশ্নের সমাধান সীমাবদ্ধ রাখিনি, বরং সমস্ত রাজ্য সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কিন্তু কোথাও কি এমন বুদ্ধিমান কেউ নেই যে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমার রাজকন্যাকে বিয়ে করতে পারবে? তাহলে কি আমার রাজকন্যার বিয়ে হবে না? কারণ সে তার সিদ্ধান্তে অটল, আর সে অনেক জেদিও। একবার যা বলে দিয়েছে সেটা না হলে সে কাউকেই বিয়ে করবে না। সব শুনে কিছুক্ষণ ভেবে গোরা বলল, মহারাজ, যদি কিছু মনে না করেন, তাহলে আমি কি জানতে পারি কি সেই দুটি প্রশ্ন? মহারাজ গোরাকে সেই দুটি প্রশ্ন বললেন। দেখো মন্ত্রী, তুমি এমন কাউকে জানো কিনা যে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আমার রাজকন্যাকে খুশি করতে পারে? মহারাজ, আগামীকাল আমি নিশ্চয়ই তার দুটি প্রশ্নের উত্তর নিয়ে ফিরব। এটুকু বলে গোরা সেখান থেকে প্রস্থান করল। পরদিন গোরা রাজা ও রাজকন্যার সামনে উপস্থিত হলো। রাজকন্যা, আমি আপনার প্রশ্নের সঠিক উত্তরগুলো দিতে চাই। দেখুন আপনার পছন্দ হয় কিনা। তবে তার জন্য আমার দুটো জিনিস দরকার, একটি পাত্রে কিছু দুধ আর একটি জ্বলন্ত প্রদীপ। মহারাজের নির্দেশে সৈনিক সেগুলো নিয়ে এলো। ঠিক আছে, বলো। আমার প্রথম প্রশ্ন ছিল, বিধাতা কোথায় থাকেন? তাকে আমরা দেখতে পাই না কেন? বলো, এর উত্তর কি হবে? গোরা দুধের পাত্রটি দেখিয়ে বলল, রাজকন্যা, আগে বলুন দেখি, এই দুধে কি মাখন আছে? হ্যাঁ, আছে। কিন্তু কোথায় আছে? আপনি কি তা দেখাতে পারবেন? রাজকন্যা কোনো উত্তর দিতে পারেনি। যেমন আপনি জানেন যে দুধে মাখন আছে, কিন্তু তা চোখে দেখা যাচ্ছে না। মাখন সম্পূর্ণ দুধে মিশ্রিত আছে। ঠিক তেমনি বিধাতা সম্পূর্ণ সৃষ্টি জুড়ে আছে, আর তাকে দেখা না গেলেও তিনি সব জায়গায় আছেন। আর আমার দ্বিতীয় প্রশ্ন, বিধাতা কোন দিকে মুখ করে আছেন? এবার গোরা জ্বলন্ত প্রদীপটি দেখিয়ে বলল, রাজকন্যা, এবার বলুন, এই প্রদীপের শিখা কোন দিকে মুখ করে আছে? পূর্ব দিকে। কিন্তু এর প্রকাশ কোনো নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ না থেকে সব দিকে ছড়িয়ে আছে। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হলেও সমগ্র বিশ্বকেই আলোকিত করে, ঠিক তেমনি বিধাতাও কোনো নির্দিষ্ট দিকে মুখ করে আছেন তা বলা যায় না, কারণ তিনি সব দিকেই সমানভাবে আছেন। অসাধারণ! তুমি একদম সন্তোষজনক উত্তর দিয়েছ। তাই আমি তোমাকেই বিয়ে করব। মহারাজও এই বিয়েতে সম্মতি দিলেন এবং খুব ধুমধাম করে রাজকন্যার সাথে গোরার বিয়ে হলো। বিয়ের পর গোরা রাজকন্যাকে সাথে নিয়ে তার মায়ের কাছে গেল আর বলল, মা, আমি তোমার কথা রেখেছি। আমার চাওয়া 3টি ইচ্ছেকে কাজে লাগিয়ে জীবনে কিছু অর্জন করতে পেরেছি। বাবা, তোকে বুঝতে আমার ভুল হয়েছে। তুই সত্যি জীবনে অনেক কিছু করে দেখিয়েছিস। এরপর তারা সকলে রাজভবনে ফিরে গেল।